হ্যারাস করা হতে পারে। কেউ বা কারা আপনারা বুঝে নিন, মোটামুটি নাকি নির্দেশনা দিয়ে রেখেছেন যে আমাকে যেন স্টেডিয়ামের বাইরে হ্যারাসমেন্ট করা হয়, এরকম একটা খবর এসেছে। যেহেতু এই ভিডিওসগুলো আমি আমার অফিসিয়াল পেজে এবং চ্যানেলে পোস্ট করি, সো ব্যাপারটা আমার কাছে মনে হয় যে যেহেতু আমাদেরই কলিগ একজন আমাকে জানালো, ব্যাপারটা আপনাদের জানিয়ে রাখা দরকার। আমি আমার আলোচনা চালিয়ে যেতে চাই। ফারুক আহমেদ তিনি বোর্ড প্রেসিডেন্ট আবার হচ্ছেন। ট্যাগলাইনে আপনারা দেখছেন যে ফারুক আহমেদ বোর্ড প্রেসিডেন্ট হতে যাচ্ছেন 2029 সালের শেষ পর্যন্ত, মানে অলমোস্ট 2030 সাল পর্যন্ত ফারুক আহমেদকে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্বে দেখতে যাচ্ছি। অনেক আলোচনা হতে পারে, এটা নিয়ে অনেক বিরোধিতা হতে পারে, অনেক পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে, বাট এখন পর্যন্ত এই বাংলাদেশে এটাই রিয়েলিস্টিক যে ফারুক আহমেদই হতে যাচ্ছেন পরের বোর্ড প্রেসিডেন্ট, এবং সেটা প্রায় 2030 সাল পর্যন্ত। গতকাল রাতে খালিদ মহিউদ্দিন ভাইয়ের যে মানে ট্রেডমার্ক বলি কিংবা হচ্ছে সিগনেচার বলি টক শো ঠিকানায় খালিদ মহিউদ্দিন, সেখানটায় লাইভে তাকে নানা বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। যদিও টক শোটা আমার খুব একটা ভালো লাগেনি। খালিদ ভাই যেরকম টাইপের প্রশ্ন করেন কিংবা যেই টাইপের রিসার্চ করে আসলে অ্যানালিসিস করে টক শো গুলোতে আলোচনা করেন, সেই ব্যাপারটা আমার কাছে মিসিং মনে হয়েছে। সেখানটায় ফারুক আহমেদ বলেছেন যে তিনি পরবর্তী বোর্ড প্রেসিডেন্ট ইলেকশন করতে যাচ্ছেন। খালিদ ভাই তাকে একসাথে দুটো প্রশ্ন করেছিলেন। একটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে খালিদ মহিউদ্দিন তিনি অন্য আরেকটা প্রশ্নে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন আবার ফারুক আহমেদ তাকে থামিয়ে দিয়ে মনে করিয়ে দিলেন যে আরো একটা প্রশ্নের উত্তর বাকি আছে, সেটা হচ্ছে বোর্ড প্রেসিডেন্সি রিলেটেড। সেখানটায় ব্যাখ্যাটা তিনি দিয়েছেন এমন ভাবে যে এই ক্রিকেট বোর্ডে অনেকেই আমার পিছনে লেগেছে, অনেকেই আমাকে ভুল প্রমাণের চেষ্টা করছে, এখানটা একটা সিন্ডিকেট চায় যে আমি হতাশ হয়ে বিসিবি থেকে স্টেপ ডাউন করি, নেক্সট ইলেকশন না করি। সো আমি দমে যাওয়ার পাত্র না, দ্যাটস ওয়াই আমি পরে ইলেকশনটা করব। দ্যাট ইজ দ্য রিজন Farooq Ahmed has decided to be the candidate of the next BCB presidential election. খুবই ফানি না ব্যাপারটা? একটা সিন্ডিকেট তার পেছনে লেগেছে, সে কারণে তিনি পরের বোর্ড প্রেসিডেন্ট ইলেকশন করবেন। আচ্ছা, ধরুন একজন হত্যা মামলার আসামি চিহ্নিত, যাকে নিয়ে বাংলাদেশের মূলধারা গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হয়েছে, তাকে নিয়ে আপনি বিসিবির টাকায় বিসিবির কর্মকর্তা বানিয়ে 5 স্টার হোটেলে রাখছেন, থাকছেন, প্লেনে ভ্রমণ করছেন, সেটাও টাকাও ক্রিকেট বোর্ড দিচ্ছে। এটার জন্য কি আপনার পেছনে কোনো সিন্ডিকেট লাগার খুব দরকার রয়েছে? আপনি ক্রিকেট বোর্ডের 1 টাকা 2 টাকা 1 2 5 কোটি টাকা না, 100 কোটি টাকা না, প্রায় 250 কোটি টাকা আপনি তুলেছেন, 238 কোটি টাকা ট্রান্সফার করেছেন উইদাউট হ্যাভিং এনি অ্যাপ্রুভাল ফ্রম দ্য বোর্ড মিটিং। সেটার জন্য এই যে একটা অনিয়ম, এটা তো কোনোভাবেই সাপোর্টেবল না। ক্রিকেট বোর্ড আছে কেন? ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাহী ক্ষমতা বলে অনেক কিছুই করতে পারেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি, তিনি নির্বাহী ক্ষমতা বলে সবকিছুই করতে পারেন, ওই বিচারপতি নিয়োগ করা ছাড়া, সেটা রাষ্ট্রপতির সাথে আলোচনা করে করতে হবে। সবকিছুই তার মানে আপনি করবেন? ডেফিনেটলি নট। দের ইজ এ ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের সিদ্ধান্ত তো আপনি নেওয়ার চেষ্টা করেন নাই। আপনি তো একটা অনিয়ম করেছেন, সেটার জন্য কি আপনার পেছনে সিন্ডিকেট লাগবে? আপনি যদি খেয়াল করে দেখেন, বিপিএল এর শফিকের মতো একজন টাউট বাটপারকে দল দেওয়া হয়েছে, তাসকিন আহমেদরা এখন পর্যন্ত পেমেন্ট পান নাই। সেই সিদ্ধান্তটাও নিয়েছেন কিন্তু ফারুক আহমেদ যে শফিক দল পাবে। তাকে হোটেল কর্তৃপক্ষ পাহারাদার দিয়ে রুমে লক করে রেখেছিল, সেটার জন্য কি আপনার পেছনে সিন্ডিকেট লাগবে? বিদেশি ক্রিকেটাররা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ম্যাচ বয়কট করলো, সেটার জন্য কি কেউ না কেউ শয়তানি করেছে? সো আপনি যে ব্যর্থতার ব্যাপারগুলোকে আপনি সিন্ডিকেট লেগেছে দেখে আপনি ব্যর্থ, এইভাবে প্রমাণের কি সুযোগ রয়েছে? একদমই নেই। কিন্তু আলোচনা সেটা না। আলোচনা যেটা সেটা হচ্ছে ফারুক আহমেদ 2029 সালের শেষ পর্যন্ত বিসিবির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। কেন এই আলোচনা করছি? কেন? দেখুন, এত তার বিরুদ্ধে অভিযোগ, এত অনিয়ম, এত পরিষ্কার ব্যাপার স্যাপার, যেখানটায় তিনি এমন কাজও করেছেন, তার পার্সোনাল সিকিউরিটিতে দায়িত্ব দিয়েছেন ছাত্রলীগের পোস্টেড একজনকে, সেটাও তিনি জানতেন না, সেটার জন্য সিন্ডিকেট লেগেছে তার পেছনে। সেই মানুষটার ব্যাপারে এখন পর্যন্ত আমরা মন্ত্রণালয়, গভর্নমেন্ট কারোর দিক থেকে কোনো ধরনের স্টেপ দেখতে পারি নাই। তার মানে কি? তার মানে তিনি কোনো একটা জায়গায় অনেক পাওয়ারফুল, নাম্বার 1। নাম্বার 2, একজন যখন ঠিকানায় খালিদ মহিউদ্দিনের সিগনেচার শোতে এসে এই অ্যানাউন্সমেন্টটা দিতে পারেন যে তিনি পরবর্তী বোর্ড প্রেসিডেন্ট ইলেকশন করবেন, তাহলে তার সেই প্রিপারেশন এবং সমর্থনের জায়গাটা রয়েছে। এটা হচ্ছে পার্ট 1। সেটা ফারুক আহমেদের যোগ্যতার জায়গা, কৃতিত্বের জায়গা, তিনি সেটা আদায় করতে পেরেছেন। সেকেন্ড পার্ট যেটা, এটা আরো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধরুন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপ্লেসমেন্ট কে এসছে এখানটায়, রিপ্লেসমেন্ট বলতে কর্মকাণ্ডে না, ওই চেয়ারে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যখন দায়িত্ব ছেড়ে দিবেন, একটা ভালো নির্বাচনের পর হয়তো আরো নতুন কেউ সেই দায়িত্বে যাবে, কেউ না কেউ কিন্তু রিপ্লেস করছে, এবং আমরা জানি যে এটা কারা হতে পারে।
হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে তারেক রহমান হতে পারে, তার মা হতে পারে বেগম খালেদা জিয়া, এরকমই তো ব্যাপারগুলো, মানে এখন পর্যন্ত যে পাবলিক অপিনিয়ন, তাই তো। কিন্তু ফারুক যদি ওই চেয়ার ছেড়ে দেন, তার রিপ্লেসমেন্টকে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে বা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের আজকের বাস্তবতায় সেটা কি আমরা দেখতে পেরেছি? তিনি যাই চান তাই করতে পারেন, অন্যায় করতে পারেন, সেটার ব্যাপারে ক্রিকেট বোর্ড পরিচালকদের কোনো ধরনের আমরা উচ্চ কণ্ঠ হতে দেখেছি। সংবাদ মাধ্যম মোটামুটি একটা পোলারাইজ সিচুয়েশনে রয়েছে, আমি ছাড়া ম্যাক্সিমাম একটা অবস্থানে রয়েছে, এবং এই ব্যাপারগুলো দেখেও না দেখার অবস্থায় রয়েছে। আমরা কি কোনো কিছু করতে পেরেছি? কোন প্রতিপক্ষ প্যানেল আমরা এখন পর্যন্ত দেখেছি? যে এর আগে আমরা দেখেছিলাম যে সালাউদ্দিনের সাথে তরফদার রুহুল আমিনের ইলেকশন, হ্যাঁ, সালাউদ্দিনের সাথে অমুকের ইলেকশন, ফুটবল ফেডারেশনের কথা যদি আমরা বলি, যখন পাপন ছিলেন তখন আমরা শুনতাম সাবের হোসেন চৌধুরীও হয়ে যেতে পারে, যখন মোস্তফা কামাল ছিলেন তখনও আমরা অনেকগুলো নাম শুনেছিলাম। কিন্তু ফারুক আহমেদ আর মাত্র অক্টোবর ইলেকশন, সেই ইলেকশনটা আবার এগিয়ে আসবে, 2 মাস পরে ধরে ইলেকশন হয়ে যাবে, সেখানটায় এখন পর্যন্ত আমরা কোনো ভিজিবল প্রতিপক্ষ প্যানেল দেখেছি? কোনো প্রতিপক্ষ হেভিওয়েট ক্যান্ডিডেট আমরা দেখেছি? যখন আপনি এটা দেখবেন না, তখন সেই ব্যাপারটা বুঝতে আপনার খুব বেশি দেরি করতে হবে না, গ্যাপ হবে না, যে আসলেই ফারুক আহমেদ এই মুহূর্তে একটা আনপ্যারালাল সিচুয়েশনে রয়েছেন, এবং যেখানটায় তিনি পরবর্তী বোর্ড প্রেসিডেন্ট হবার দৌড়ে অন্তত তার কম্পিটিটর কেউ নেই এই আঙ্গিকে, এই প্যারামিটারে হলেও অন্যদের থেকে 0 ভার্সেস 100 ব্যবধানে এগিয়ে রয়েছেন। ফারুক আহমেদের ক্ষেত্রে কোনো ধরনের এখন পর্যন্ত আমরা সাংগঠনিক স্ট্রেংথ নিয়ে প্রতিবাদ দেখি নাই। সো যেহেতু আমরা দেখি নাই, সেটা হতে পারে মিনিস্ট্রির দিক থেকে, সেটা হতে পারে বিভিন্ন ক্রীড়া অর্গানাইজেশনের দিক থেকে, সেটা হতে পারে এনএসসির দিক থেকে, কিংবা টপ গভর্নমেন্টের দিক থেকে, তখন ফারুক আহমেদ এই কথা বলতেই পারেন। তার জায়গায় আমি হলেও বলতাম যে ভাই, আমি পরের বোর্ড প্রেসিডেন্ট ইলেকশনটা করতে চাই, এবং সেই ইলেকশনে তিনি যদি দাঁড়ান বা দাঁড়িয়ে যান, তিনি যে বাংলাদেশ ক্রিকেটের নেতা হিসেবে এখন তো রয়েছেনই, অভিভাবক হিসেবে অন্তত আরো প্রায় 5 বছরের কাছাকাছি, 2030 সালের কাছাকাছি থাকবেন, সেটা নিয়ে খুব বেশি ডাউট নেই। কারণ একবার ইলেক্টেড তিনি যখন হয়ে যাবেন, তখন আপনি তাকে পলিটিক্যাল প্রেশার ক্রিয়েট করে কোনোভাবেই সরাতে পারবেন না, আদারওয়াইজ আইসিসি আপনার ক্রিকেট বোর্ডকে ব্যান করে দেবে। সো the news from the center is Farooq Ahmed has announced that he is going to be the presidential candidate this time, এবং তিনি সেটা কোন ক্যাটাগরি থেকে হবেন সেটাও দেখার বিষয়, কারণ এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, জেলা বিভাগ রয়েছে, ক্লাব রয়েছে, এক্স ক্যাপ্টেন রয়েছে, এর বাইরে আপনার এনএসসির কোটা রয়েছে, সেটা একটা দেখার বিষয়। তবে তিনি যে ইলেকশন করছেন এবং তার যে একটা প্যানেল তিনি ইনভিজিবলি তৈরি করে ফেলেছেন, সেটা মোটামুটি নিশ্চিত, এবং ফারুক আহমেদের এই মুহূর্তে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো ভিজিবল অবস্থান কারো নেই। সো